সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভির সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা গত 12টি বছর ধরে আপনাদের সাথে আছি আলহামদুলিল্লাহ। এই সেই 12টি বছর এক এক করে চলে যেয়ে আমরা 13 বছর পদার্পণ করব খুব শিগগিরই ইনশাআল্লাহ। এই 12 বছরে দর্শক আমরা যে আপনাদের সাথে ছিলাম তা নয়, আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বিভিন্নভাবে ইনফরমেশন দেওয়ার জন্য, এবং তার একটা মাধ্যম হলো যে আমরা এই সমাজের এই কমিউনিটির যারা লার্নেড স্কলার এবং যে বিষয়ে আমি বলবো যে পণ্ডিতই বলি, তাদেরকে ধরে নিয়ে আসি, তাদেরকে এখানে এনে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ায় বিভিন্ন সেক্টর সেগুলি নিয়ে আসি। এবং সেই সেক্টরের মধ্যে আজকের যে সেক্টরটা সেটা হলো ইমিগ্রেশন। এবং ইমিগ্রেশন বলতেই যিনি আমাদের সাথে, দিস ইজ হিজ 4th শো উইথ আস, আলহামদুলিল্লাহ, উনি হলেন আমাদের এই কমিটির খুবই জনপ্রিয় একজন জনাব নাশিদ রহমান। নাশিদ রহমান, স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দূরত্বের কারণে হ্যান্ডশেক করলাম না, ইনশাআল্লাহ আমরা করে নিয়েছি আগে। জি দর্শক, আমাদের যাকে ছাড়া এই অনুষ্ঠান হবে না, যার জন্য এই অনুষ্ঠান, তিনি হলেন আমাদের ওয়ান এন্ড অনলি কাজী আরিফ ভাই। চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছে। কাজী ভাই, আসসালামু আলাইকুম। আপনি তো খুব কাছে আছেন, আপনার সাথে হ্যান্ডশেক করতে পারি। তখন আবার নাশিদ মাইন্ড করবে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আশরাফ ভাই। সুপ্রিয় দর্শক, লন্ডনের রেড ব্রিজ থেকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। যে কথা আমি বলেছিলাম যে প্রপার্টি ভার্সেস ইমিগ্রেশন প্যারালালভাবে কীভাবে কাজ করে, সেই হিসাবে ইমিগ্রেশন লয়ার নাশিদ রহমান কে নিয়ে আসা আজকে। যদিও আমার শরীরটা আজকে অত বেশি একটা ভালো না, তারপরেও চেষ্টা করবো কিছু কিছু কথা বলার জন্য। নাশিদ ভাই, আমি যেটা করবো আপনাকে সেটা কিন্তু আজকে হবে না, করতে হবে দর্শকদের জন্য করতে হবে, কারণ দর্শকরা তো অধীর আগ্রহ নিয়ে বসে থাকে। কাজী আরিফ, আপনাকে আমি ধন্যবাদ দিই। 1 যুগ 12 বছর। আমাদের অনেক দর্শক হয়তো বা 12 বছর আগে বিলেতে আসেনি, বিলেতে আসলেও প্রপার্টির কথা চিন্তা করেনি, ল্যান্ডলর্ড হননি বা এককভাবে টেনেন্ট হননি, তাদের অনেক প্রশ্ন আছে। আপনার এটা তো একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলেন, সদকা জারিয়া বলেন, যেটাই বলেন, আপনি সেটা নির্বাহ করছেন, সুতরাং আমাদের দায়িত্ব পালন করতে হবে। শরীর খারাপ কোনো অজুহাত হতে পারে না। কাজে ধন্যবাদ নাশিদ রহমান সাহেব, আপনি যে যথার্থই বলেছেন। আর উনি প্রায়ই বলেন যে আমার শরীর খারাপ, কিন্তু দর্শক আপনারা জানেন তো যে আপনারা একটা প্রশ্ন ছুড়ে দিলে উনি তেলে বাগুনি জ্বলে ওঠে, আমি যেটা সবসময় বলে থাকি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটিতে আপনারা জয়েন করতে পারেন, লাইভে আমাদের সাথে কথা বলতে পারেন, এবং লাইভে কথা বলতে স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে ফোন করে কথা বলুন আরিফ ভাইয়ের সাথে, অ্যাজ ওয়েল এজ আমাদের গেস্ট, অনারেবল গেস্ট মিস্টার নাশিদ রহমানের সাথে। নাশিদ রহমান আমাদের এই ইমিগ্রেশন লয়ার, বাট উনি কিন্তু আমাদের প্রপার্টি ভার্সেস ইমিগ্রেশনের কীভাবে ওতপ্রোতভাবে জড়িত সে বিষয়ে সমস্ত প্রশ্ন করবেন। আমার বায়ে বসে আছেন আমাদের সম্মানিত আরিফ ভাই। আরিফ ভাই কিন্তু আপনাদেরকে এই প্রশ্নগুলোর মাধ্যমে উত্তরগুলি বের করে নিয়ে আসবেন ওনাদের কাছে। আরিফ ভাই, চলে আসছি আপনার কাছে। জেরা করেন, আপনাকে জেরা করবে। আর আমি চাই নাশিদ রহমান ভাই ওনাকেও একটু জেরা করেন। করবো, হ্যাঁ, ওনাকেও করবেন। প্রথমে নাশিদ রহমান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই প্রোগ্রামে আসার জন্য গেস্ট হিসাবে। আপনার মূল্যবান ব্যস্ততার মাঝেও যে আপনি আসছেন, গত সপ্তাহে আপনি শরীর খারাপ ছিল, সেই হিসেবে অপারেশনটি হয়নি, তারপরে যে এই সপ্তাহে আসতে পারছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন, বুঝেন যে প্রপার্টির সাথে ইমিগ্রেশনের প্যারালালভাবে যে জিনিসগুলো আছে, সেই বিষয়ে তাকে কিছু কিছু কথা আমি উপস্থাপন করব, তার কাছে জানতেও চাইব, ফ্লোর দিব। আবার পাশাপাশি আপনারা তো আছেনই, যেভাবে আমাদের মানে কমিউনিকেশনের যে সেক্টরগুলো আছে ওর চেষ্টা করবো চলে যাওয়ার জন্য। নাশিদ ভাই, আমি প্রথমে চলে আসছি আপনার কাছে এই কথা বলার জন্য যে রেন্টার্স রাইট বিল কিছুদিন আগে যেটা হলো, তো এই বিষয়ে যদি আপনি শর্টকাট ভাষণে কিছু বলেন আমাদের সুপ্রিয় দর্শক যারা আছেন। আইন প্রণয়নের প্রথম বিষয়টা কি হচ্ছে, পার্লামেন্টে একটা বিল ওঠে যেটা রেন্টার্স রাইট বিল ছিল।
অক্টোবর মাসে এটা রয়্যাল অ্যাসেন্ট পেয়ে গিয়েছে, অর্থাৎ কি আইনে পরিবর্তন হয়ে গেছে। এখন রেন্টার্স রাইট অ্যাক্ট 2025 বলা হয়, যেহেতু অক্টোবর 2025 সেটা পাস হয়ে গিয়েছে, এটা এখন আর বিল নেই, অ্যাক্ট হয়ে ইমপ্লিমেন্ট পর্যন্ত হয়ে গিয়েছে এবং ইমপ্লিমেন্টগুলো ধারাবাহিকভাবে হয়। এখানে কি হচ্ছে, এটাকে আমি বলতে পারি ভাড়াটিয়া সুরক্ষা আইন, যেটা বহু আগে বাংলাদেশে হয়ে গিয়েছে, সেটাই এখানে করা হলো। এখানে একবারে ভাড়াটিয়াকে উঠাই দেওয়া যাবে না, আপনার কারণ নির্ধারণ করতে হবে। বাড়ি ভাড়া বাড়ানো যাবে না, বাড়ি ভাড়া বাড়ানোর একটা ধাপ আছে, একটা চার্ট আছে, সেই চার্ট অনুযায়ী আমার করতে হবে। এবং বাসার যে পরিবর্তনগুলো করতে হবে, অর্থাৎ একজন মানুষ সভ্যভাবে সুশীলভাবে একটি বাসায় থাকার জন্য যা যা করা প্রয়োজন সেটা করতে হবে। এখানে অতিরিক্ত কিছু দায়িত্ব পড়ে গিয়েছে ল্যান্ডলর্ডদের কাছে। ইপিসি ঠিক রাখতে হবে, গ্যাস চেকগুলো করতে হবে, কার্বন মনোক্সাইড চেক করতে হবে, কমপ্লায়েন্সেস গুলো খুব টাইট। তারপরে আরেকটা দেখা গিয়েছিল যে সাদাক কাউন্সিলের একটা বাচ্চা মোল্ড পড়ার জন্য মারা গিয়েছিল, এগুলোর জন্য বড় ধরনের ফাইনের ব্যবস্থা করা হয়েছে। আর কাজী আরিফ সাহেব, আপনি যদি রাজনীতির দিকে দেখেন, আমাদের ডেপুটি প্রাইম মিনিস্টার রিজাইন করতে হচ্ছে বাড়ির জন্য, আমাদের রোশনা আলী রিজাইন করতে হচ্ছে বাড়ির জন্য, টিউলিপ সিদ্দিক রিজাইন করতে হচ্ছে বাড়ির জন্য। তার আমরা কি দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ নয়, উপপ্রধানমন্ত্রী, হাউজিং মিনিস্টার, এন্টি কারাপশন মিনিস্টার, জি, এবং বর্তমানে যে নাদিম জাওয়ারি যে রিফর্মে জয়েন করলেন, কনজারভেটিভ পার্টির চ্যান্সেলর ছিলেন, তিনিও কিন্তু এই জন্য রিজাইন করেছেন, আপনি জানেন। এটাকে ছোট্ট করে দেখার কোনো কিছু নেই, যেখানে এই অর্থমন্ত্রীর, উপপ্রধানমন্ত্রীর বা হাউজিং মিনিস্টারের চাকরি চলে যায়, সেখানে সাধারণ মানুষের কি হয় আপনি তো বলতেই পারেন কাজী আরিফ সাহেব। থ্যাংক ইউ নাশিদ ভাই। আমি চলে আসছি আশা ভাই, একটু ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আপনারা শুনছিলেন যে কাজী আরিফ ভাই প্রশ্ন করছেন আমাদের অনারেবল গেস্টকে এবং উনি সেভাবে উত্তর দিচ্ছেন। আপনাদের জন্য বলছি যে আমাদের এই যে স্ক্রিন নিচে যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা সরাসরি যে কোনো প্রশ্ন ছুড়ে দিতে পারেন। উনি আজকে ইমিগ্রেশন লয়ার হলেও উনি কিন্তু বাড়ি রিলেটেড, প্রপার্টি রিলেটেড প্রশ্ন শুধু অ্যাটেন্ড করবেন। আর অ্যাট দ্য সেম টাইমস ইউ ক্যান গো টু, ইউ ক্যান টেক্সট আস, ইমেল আস, এবং সেগুলো সেখানে দেওয়া আছে। এবং আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে দর্শক ইউটিউব এবং ফেসবুকে, সেখানে যে আশা করি আপনারা আমাদের ফেসবুকে আমাদের সাথে যুক্ত হবেন এবং যারা এতদিনেও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন। আমি চলে আসছি আবার আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, নাশিদ ভাইকে আবার প্রশ্ন করুন। আচ্ছা, আমি ব্রেকে যাচ্ছি কথা বলতে, আমাদের আরো 4 মিনিট আছে। সুপ্রিয় দর্শক, আপনি দেখছেন, আপনারা, আমি চেষ্টা করছি কিছু কিছু ইনফো তাকে ছড়ে দিয়ে কিছু কিছু তার কাছ থেকে বের করে নেওয়া, যদিও প্রপার্টি লাইনের ফিল্ডে আমার, আবার সে হচ্ছে ইমিগ্রেশন লাইনের। তো এখন এটা প্যারালালভাবে সম্পৃক্ত জিনিসটাকে, যেটা বলেছিলাম যে প্রপার্টি ভার্সেস ইমিগ্রেশন কীভাবে কোন কোন ফর্ম্যাটে একসাথে মানে কাজ থেকে যায়, তো সে কথা নাশিদ ভাইয়ের কাছ থেকে আস্তে আস্তে বের করছি, আরও করব। তো তারপরেও আমি আসছি নাশিদ ভাই আপনার কাছে আবার অ্যাগেন, থ্যাংক ইউ। রেন্টার্স রাইটের অ্যাক্টের আরেকটু কিছু বলবেন? আমি যদি জি, এটা কি হলো 2012 সালে 13 মে হোস্টেল ইমিগ্রেশন পলিসি শুরু করেন। তিনি কি করেন, যদি অনিবন্ধিত অভিবাসী কেউ বাসায় থাকে তাকে ফাইন করা হবে। সেই ফাইনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় কি হয়, ভাড়াটিয়াদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তখন লেবার পার্টি বিরোধী দলে তারা বলে আমরা রেন্টার্স রাইট করব। সেই ধারাবাহিকতায় তারা ক্ষমতায় আসার পর এই রেন্টার্স রাইটটা করেছে এবং এখানে ভাড়াটিয়াদের পক্ষে যারা কাজ করছেন তাদেরও দীর্ঘদিনের দাবি ছিল। কারণ কি, এই দেশে আমরা দেখতে পেয়েছি যে ধনাঢ্য যে শ্রেণী আছে, যে কোনো পেশার, তারা কি করে, সেকেন্ড একটা বাড়ি কেনে। এর থেকে বড় ধনাঢ্য ব্যক্তিদের অ্যাসোসিয়েশন নেই। অর্থাৎ একজন সলিসিটার, ডাক্তার, অ্যাকাউন্টেন্ট, টিচার, পুলিশ, এমপি, মন্ত্রী, চোর, ড্রাগ ব্যবসায়ী, তাদের সেকেন্ড যে বাড়িটা আছে তারা কিন্তু ল্যান্ডলর্ড হয়ে গিয়েছে। তাহলে সব প্রফেশনের যাদের একটু টাকা জমে তারা ল্যান্ডলর্ড হয়ে যায়। তো বলা হচ্ছে ল্যান্ডলর্ডরা সবচেয়ে শক্তিশালী সমাজের অংশ, অর্থনীতির অংশ, তাদের ক্ষমতা অনেক বেশি। এই ক্ষমতা থেকে দুর্বল ভাড়াটিয়াকে রক্ষা করার জন্য রেন্টার্স রাইট করা আছে কাজী আরিফ।
ধন্যবাদ নাসির রহমান সাহেব। আমরা ছোট্ট একটি ব্রেকে যাব, ব্রেক থেকে এসে আবার আপনার সাথে কথা বলবো। দর্শক, আমাদের সময় হলো ছোট্ট একটি ব্রেকে, এবং ব্রেক থেকে এসে আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণে আপনারা আপনাদের প্রশ্নগুলো রেডি করুন। হতে পারেন আপনি ল্যান্ডলর্ড অথবা টেনেন্টের প্রশ্ন থাকতেই পারে, আর প্রশ্ন ছেড়ে দিন তাদের কাছে। ধন্যবাদ, কোথাও যাবেন না, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, কথা বলছিলাম আমাদের দুইজন বিজ্ঞ মানুষের সাথে। একজন হলেন আমাদের প্রপার্টি স্পেশালিস্ট, আরেকজন হলেন আমাদের লয়ার স্পেশালিস্ট। এবং প্রপার্টি ভার্সেস ল, মাঝখানে আমি স্যান্ডউইচ, বাট স্যান্ডউইচ হব না, তাদের কথা শুনতে যাচ্ছি আমরা। আরিফ ভাই, যতই বলেন আপনার শরীর খারাপ, কোনো কথা শুনতে যাচ্ছেন না। সুন্দর সুন্দর প্রশ্ন করেন, না হলে কিন্তু উনি আপনাকে জানা শুরু করে দিবে। নো প্রবলেম। এখন তাহলে বাগুন নাশিদ ভাই, হ্যাঁ, যে কথাগুলো ব্রেকে যাওয়ার আগে আপনি ফিনিশ করতে পারেন, এটা চলে আসি। দর্শকদের একটা কথা বলে রাখা দরকার, কাজী আরিফ এবং আমরা ঢাকা কলেজের সহপাঠী। যখন আমাকে অনারেবল বলে, ভাই বলে, সাহেব বলে, বুঝি না মানে কোথায় আসছি, কি কথা বলছি। এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে সব সহপাঠী তো সবার না, দীর্ঘদিনের অন্তরঙ্গ সহপাঠী। বিলেতেও আমরা একই সময় এসেছি, এক সময় এক জায়গায় কাজ করেছি, তার ফলে সম্পর্কটা অন্যরকম। এবং আমি খুব কাছ থেকে কাজী আরিফের যে পেশাগত জীবন সেটাকে জানি, এবং সেটার সাথে কোনো কোনো সময় গিয়েছি, তার অফিসে গিয়েছি, বা বিভিন্ন কাজে আমাদের অন্তরঙ্গতা হয়। তো আমি দেখেছি ওনার পেশাজীবিত্বের স্তরটা কোন জায়গায়। তো সেখানে আমি যেটা বলতে চাই, এখানে আমরা দুটো জিনিস দেখি। আপনারা যদি দেখেন, ইমিগ্রেশন এবং যদি রেন্টাস রাইট বলি, দুটো কিন্তু একদম এক। এই দেশে একজন ব্যক্তি প্রথমে আসার পর ইমিগ্রেন্ট থাকেন, লিফটে রিমেনে থাকেন, ইনডেফিনিট লিফটে রিমেন পান, তারপর পিটিশন। ঠিক একইভাবে এই দেশে এসে কেউ বাড়ি কেনে না, প্রথম দিন বাড়ি কেনে না, শেয়ারে থাকেন, লজার থাকেন, স্টুডিও ফ্ল্যাটে থাকেন, হোস্টেলে থাকেন, তারপরে আস্তে আস্তে একটা বাড়ি নেন, তারপরে অনেক দিন চিন্তা ভাবনা করে তারপরে বাড়িটা কেনেন। সেখানে কাজী আরিফের মতো লোকদের প্রয়োজন কোথায়? প্রথমে ভাড়া বাসার জন্য দরকার, সেই ভাড়া বাসাটা হতে পারে শেয়ারের ভাড়া বাসা, এককভাবে ভাড়া বাসা, পরে বাড়ি কেনাটা। এখন এই যে যাত্রাটা, ইমিগ্রেন্টরা ব্রিটিশ হওয়ার পর সম্ভবত বেশিরভাগই বাড়ি কেনেন। সেখানে দেখা যাচ্ছে ইমিগ্রেন্ট যারা আছেন তারা কিন্তু বেশিরভাগ সময় ভাড়াটিয়া বা রেন্টার্স হন। সুতরাং তারা যেমন তাদের নিজস্ব অধিকার জানেন না অ্যাজ এ ইমিগ্রেন্ট, তারা তাদের অধিকার জানেন না ভাড়াটিয়া হিসাবে। সেই অধিকারটা নিশ্চিত করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য রেন্টার্স রাইট বিলটা এসেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বেশিরভাগ ভাড়াটিয়া তাদের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল নন। কাজী আরিফ, আমি প্রথমেই বলবো, আমাদের ভাড়াটিয়ারা সবচেয়ে ভয়ঙ্কর ভয়টা করে টেলিফোনে কথা বলে, প্রমাণটা রাখেন না, ইমেল করেন না, চিঠি দেন না, বা তার সাথে করসপন্ডেন্স করলে সেটা ইগনোর করেন। ভাড়া দিতে পারছেন না, আপনি বলেন আমার অসুবিধা হচ্ছে, মালিক শুনতে বাধ্য। কারো স্ত্রী প্রেগনেন্ট, তিনি কাজে যেতে পারেননি, কেউ অসুস্থ, তিনি ভাড়া দিতে 5 দিন দেরি হচ্ছে, রিজনেবল কজ জানায় না। তাদের যে অধিকার আছে তারা ওয়াকিবহাল নন। আমার বয়লার নষ্ট হয়েছে, আমি 17 বার ফোন করছি, সে আসেনি, প্রমাণ নেই, তার অধিকার সুরক্ষা হবে না। আমি বলছি না সব ল্যান্ডলর্ড খারাপ, প্রচুর ভালো ল্যান্ডলর্ড আছে, প্রচুর খারাপ ভাড়াটিয়া আছে, দুদিকেই ভালো ভাড়াটিয়া, ভালো ল্যান্ডলর্ড আছে, খারাপ ভাড়াটিয়া, খারাপ ল্যান্ডলর্ড আছে, প্রচুর ভাড়াটিয়া। কাজী আরিফ, এজেন্সিও তো আছে এরকম ধরনের। না, এজেন্সিটা আমি পরে আসতেছি। ওকে, আজকে কি হচ্ছে, আজকে ল্যান্ডলর্ডের একটি অসুবিধা, বাড়ি ভাঙচুর করে চলে গিয়েছে, ভাড়া দেয়নি, 1 বছর ধরে ভাড়াটা পাচ্ছি না, ঝুলাই রাখতেছে। সুতরাং এজেন্সির এক্ষেত্রে বেশিরভাগ কি হচ্ছে, অনেক অনিবন্ধিত এজেন্সি আছে, অনেক এজেন্সি ভাড়াটিয়া এবং ল্যান্ডলর্ডের মধ্যে গন্ডগোল তৈরি করছে, দায়িত্বভার অর্পণ করছে না কাজী আরিফ। সবাইকে আমি বলবো না যে আপনার মতো দায়িত্ব নিয়ে কাজ করছে। সুতরাং একটা ভাড়াটিয়া একটা খারাপ এজেন্সির কাছে গেছে, তার অর্থ এই না যে ল্যান্ডলর্ড খারাপ, ওই এজেন্সির জন্য ল্যান্ডলর্ডের বদনাম হয়ে যাচ্ছে। এবং কি, ভাড়াটিয়া তার দায়িত্ব করছেন না, ডকুমেন্ট রাখছেন না, তাকে যে অধিকারটা দেওয়া আছে, অধিকারটা কিন্তু আকাশ থেকে আসে না, নাজেল হয় না, সে অধিকারটা আপনার বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়নের ক্ষেত্রে ভাড়াটিয়ারা যখন তাদের দায়িত্বটা বুঝেন, না কমন সেন্স, কাজে এটা কিন্তু আইন না, কমন সেন্স। আমি খন্দকার আশরাফকে আর কাজী আরিফ অত্যন্ত বিশ্বাস করে 50,000 দিলাম, কেন কাগজ লাগবে?
আমার ধর্ম বলেছে কাগজ লাগবে, আমার সমাজ বলে কাগজ লাগবে, আইনে বলে কাগজ লাগবে। যখন ওই কাগজটা থাকবে না, রেন্টার্স রাইট অ্যাক্ট কি বিল কি কিছুই কাটতে পারলাম আরিফ সাহেব। দুঃখটাই আমরা হাজার বললেও আমাদের ইমিগ্রেন্টরা যেমন কাজ রাখেন না, কাগজ একটু দুর্বল হন, ভাড়াটিয়ার ক্ষেত্রে একই জিনিস। কিন্তু বাড়ি কেনার সময় তারা আবার মাস্টার হয়ে যায়, পেস্লিপ বুঝে ভোটার জিনিস ব্রিটিশ হয়ে গেছে, টাকা হয়ে গেছে। সুন্দর কথা বলছেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমি চেষ্টা করছি কিছু কিছু জিনিস তার কাছ থেকে বের করে এনে করার। আপনারা এর মধ্যে ইমেল করছেন, ট্যাক্সও দেখছি, আমি এগুলো পড়ে আসবো। এখন আবার চলে আসবো আশাবের কাছে। ব্যাক টু ইউ আশা ভাই। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন আমাদের খুব কাছের এবং আমাদের খুব প্রিয় নাশিদুর রহমান ভাই। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দর্শক, স্ক্রিনের নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন, ফোন করে কথা বলুন আমাদের দুইজন বিজ্ঞ লোকের সাথে, বিভিন্ন জিনিস বের করে নিয়ে আসুন। অনেকে অনেক ধরনের সমস্যায় আছেন, বলতে চান না, কিন্তু আপনারা টেক্সট করুন, অবশ্যই আসবো। আমি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে, দেখি আরিফ ভাইয়ের পরবর্তী কি দিচ্ছেন। থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আমরা যেভাবে ডিজাইন করেছি, আমাদের বিশিষ্ট লয়ার আসছেন এখানে, তার কাছ থেকে ভিন্ন ভিন্ন কথা বের করার প্রেক্ষাপটে এখন আমি চলে আসবো নাশিদ ভাইয়ের কাছে। সরি নাশিদ ভাই, কিছু আগে যদি বলা হয়েছে ওইভাবে ইন্টারন্যাশনাল ভাবে মানে সম্পরিচিত হচ্ছে, সেই হিসাবে ওগুলো একটু মেনটেন করছি আর কি। সেই ক্ষেত্রে আমরা বলতে গেলে আশা ভাই কিন্তু আবার সেম ব্যাচের। প্রথম পরের পার্টটা আসছি এভাবে যে রাইট টু রেন্ট ইমিগ্রেশন এর প্রেক্ষাপটে আপনি একটু কিছু কিছু বলেন, তারপর আমি পার্টাপাটি করে আপনার কাছ থেকে আবার পার্ট করে আসবো। রাইট টু রেন্টের প্রথমে কি হচ্ছে, আপনাকে দেখাতে হবে আপনি এদেশে নিবন্ধিত অভিবাসী। এটার জন্য আইদার ই ভিসা দেখাতে হবে, অথবা রেসিডেন্সি পারমিট দেখাতে হবে, অ্যাসাইলাম করলে এআরসি কার্ড থাকতে হবে, ব্রিটিশ পাসপোর্ট থাকতে হবে, রাইট অফ অ্যাবর্ট থাকতে হবে। মজার জিনিস যেটা করেছে, এখন শেয়ার কোডে অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকলে সেই জিনিসটা দেখাতে হচ্ছে, যার ফলে একজন ল্যান্ডলর্ডকে অলমোস্ট একজন ইমিগ্রেশন অফিসার বানিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রতিটা ধাপে জানতে হবে একজন ব্যক্তি এদেশে এসেছেন ছাত্র হিসাবে, প্রমাণ দিয়েছেন, কেয়ার ভিসায় গিয়েছে, প্রমাণ দিয়েছেন, তার লাইসেন্স চলে গিয়েছে, প্রমাণ দিতে হবে। লাইসেন্স চলে যাওয়ার পর তিনি অ্যাপ্লিকেশন করেছেন, প্রমাণ দিতে হবে। অ্যাপ্লিকেশন করার পর রিফিউজ হয়েছে, তিনি অ্যাপিল করেছেন, প্রমাণ দিতে হবে। সেই অ্যাপিল পেন্ডিং আছে, প্রমাণ দিতে হবে। তার ধারাবাহিকভাবে যে তিনি এদেশে আছেন এবং তার ইমিগ্রেশনটা এখনো বহাল আছে, বৈধ আছে, এটার প্রমাণ ল্যান্ডলর্ডে রাখতে হবে এবং ভাড়াটিয়ার এটা দিতে হবে। এখন কি হচ্ছে, ল্যান্ডলর্ড কিন্তু সবাই ওয়াকিবল হবে আমাদের ধারণা করাটা সঠিক নয়। এখন দেখা যাচ্ছে 16ই মার্চ 2024 তোমার ভিসা শেষ, তুমি এখনো বৈধভাবে কিভাবে আছো? কারণ আমি আবেদন করছি, এখনো হোম অফিস উত্তর দেয়নি। যতদিন উত্তর না দেবে ততদিন তো আমি বৈধ আছি। অসুবিধা কি হচ্ছে কাজী আরিফ সাহেব, আমার রিফিউজ হয়ে গেছে, আমি ল্যান্ডলর্ডকে জানাইনি। তো ল্যান্ডলর্ডের দায়িত্ব কি, 3 মাস বা 6 মাস পর তোমার কি পেন্ডিং আছে, পেন্ডিং থাকলে আইনজীবী চিঠি দাও, অথবা হোম অফিসের বা কোর্টের ডকুমেন্টটা দাও যে এটা এখনো পেন্ডিং আছে। ল্যান্ডলর্ডটা ফাইলে রাখলেন না, ফাইন দিতে হবে। এজেন্সি রাখলেন না, ফাইন দিতে হবে। অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো পার্সু করা হয় না, অনেক ক্ষেত্রে ডকুমেন্টেশন রাখা হয় না। এখন আমরা যারা আইনজীবী আছে, আমরাই হিমশিম খেয়ে যাই 6 মাস পর রিমাইন্ডার দিতে। তাই আমি কেন আশা করবো একজন এজেন্ট, একজন ল্যান্ডলর্ড এই জিনিসগুলো বুঝবেন এবং আপডেট রাখবেন? এটা হিউম্যান না, এটা তো রোবট। ভেরি গুড, আপনি যথার্থই বলেছেন। ইজ অল অফ আওয়ার হিউম্যান নেচার, বাট উইথ দ্য হিউম্যান নেচার উই হ্যাভ টু কিপ অল দিস ট্র্যাক। ব্যাক টু ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের প্রোগ্রামটি যেভাবে আমি ডিজাইন করেছি। নাশিদ ভাই কমিউনিটির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, অ্যাজল পাশাপাশি বিভিন্ন জায়গাতে উনি মিডিয়ার সাথে সম্পৃক্ত, নিজের TV3 চ্যানেলও আছে এবং অন্যান্য প্রোগ্রামে লাইভ করছেন। তো তার এই মানে তার নামের ইসের প্রেক্ষাপটে আমি একটুখানি যদি নাশিদ ভাই আপনার কাছে জানতে চাই যে আপনার একটু আবার যে অ্যাক্টিভিটিসগুলো আপনি করেন নাটশিলভাবে ডাটা প্রোটেকশন খেয়াল করে একটু বললে হবে। আচ্ছা, আমি ইমিগ্রেশন আইনজীবী হিসেবে কাজ করছি 2 দশক হয়ে গিয়েছে এবং এনটিভি সহ বিভিন্ন চ্যানেলে ইমিগ্রেশন
বিষয়ক অনুষ্ঠানগুলোর সাথে আমি সম্পৃক্ত ছিলাম। এদেশের সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত আছি এবং আল্লাহর রহমতে এখনো প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছি কাজী আরিফ। থ্যাংক ইউ। আশা ভাই, আমি জানতে চাইবো কি 1 মিনিট? 1 মিনিট আছে। দর্শক, আমি আগামী পর্বে যেটাকে ডিজাইন করে রাখছি এভাবে যে জেনারেলভাবে কথা বলবো, আপনার সঙ্গেই থাকবেন। আমি আবারও বলে নিই যে অনেক সময় আপনাদের ইমেল ট্যাক্স সময় মতো দিতে পারছি না, মিস কলও অনেক সময় আসছে। তো অনেক সময় আমি চেষ্টা করি আমার ব্যস্ততার মাঝেও যেভাবে হোক না কেন আপগ্রেড করার জন্য আপনাদের কাছে ফিরে আসি, হয়তো 7 দিন পরে অথবা 14 দিনের পরে, এভাবে করে আমি ব্যালেন্স করছি। আমাকে ক্ষমা করবেন এই ক্ষেত্রে যদি আমার দেরি হয়ে থাকে। তারপর আবার রিকোয়েস্ট করব যে ট্যাক্সের আপনি আবার করবেন। সরি আশা ভাই, কিছু উই হ্যাভ টু গো ফর এ ব্রেক। দর্শক, ছোট্ট একটি ব্রেকে যাচ্ছি। ব্রেক থেকে এসে আবার আপনার সাথে ছুটি আড্ডা জমাবো ইনশাআল্লাহ। ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, যাওয়ার আগে দিয়ে আমরা কথা বলছিলাম প্রপার্টির বিভিন্ন বিষয় নিয়ে, রেন্টার্স রাইট, রেন্টার্স অ্যাক্ট, এবং আরিফ ভাই আরও কিছু প্রশ্ন ওনাকে ছুড়ে দিচ্ছিলেন। চলুন আবার চলে যাই সেখানে। কিন্তু আপনারা কিন্তু সবসময় আমাদেরকে ফোন করতে পারেন, লাইভে যে কোনো প্রশ্ন ছুড়ে দিতে পারেন। আপনি টেনেন্ট অবস্থায় কি অবস্থায় আছেন না আছেন, ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ আস, ইউ আর মোস্ট ওয়েলকাম। আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমি কিছু কিছু প্রশ্ন করছিলাম, আরও অনেক প্রশ্ন আছে করব। তারপরে আমি আবার চলে আসছি নাশিদ ভাই আপনার কাছে, যে এই যে রাইট টু রেন্ট, ইমিগ্রেশনের যে জিনিসগুলা মানে আপনি কিছু তো বর্ণনা করলেন, এখানে ফাইনের যে বিষয়টা আছে এই ক্ষেত্রে একটু যদি কিছু বলেন। আমাদের যারা ল্যান্ডলর্ড আছে তাদেরকে অনেকে অবগত আছে, আবার অনেক অবগত নাই, অনেকে আবার কেয়ার করছেন না সামটাইম। এটা অত্যন্ত অমানবিক এবং অকার্যকর লেভেলের একটা ফাইল করা হয়েছে। ফাইনটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা লজারের জন্য, একটা রেন্টারের জন্য। 18 বছরের উপরে যে কোনো লজার যদি অনিবন্ধিতভাবে পাওয়া যায়, যাদের দেশের রাইট টু রেন্ট নেই, তাকে 5,000 পাউন্ড ফাইন করবে ফার্স্ট অফেন্ডের সময়। তাহলে একটা বাসায় 6 জন পাওয়া গেল হচ্ছে আপনার লজার, 5-6 30,000 পাউন্ড হচ্ছে। আর রেন্টার পাওয়া গেল যে রেন্ট করেছে, একটা ফ্যামিলি রেন্ট করেছে, 2জন অ্যাডাল্ট 2জন নাবালক আছে, 10,000 10,000 20,000 পাউন্ড হচ্ছে পার রেসিডেন্ট। কিন্তু এখানে তাহলে পার রেসিডেন্টে আমি লজার পাচ্ছি 5,000, তারপর হচ্ছে 10,000। রিপিটেড হলে লজারের জন্য 10,000 আর রেন্টের জন্য 20,000। তো একজন ল্যান্ডলর্ডকে একবার ফাইন করা হয়েছে, তিনি দ্বিতীয়বার ধরা পড়েছেন, মানে একবার হয়েছে আবার করেছেন দ্বিতীয়বার, তখন এটা ডাবল হয়েছে 20,000 পার পারসন, অ্যাডাল্ট পারসন। ওকে, তা দেখা যাচ্ছে সেটা তো ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে যাবে। সেটা কারণ হচ্ছে কিন্তু আপনি তো এই আইনটা ভাঙছেন এবং এই টাকা দিতে না পারলে সিসিজি হয়ে যাবে, আপনাকে রেকর্ড শেষ হয়ে যাবে। 2 নম্বর, কোন সময় সিভিল ফাইন দিয়েছে কেন, প্রচুর ফর্মে এখানে এই জিনিসটা দিতে হয়। আমার সিভিল ফাইন হয়েছে, কোন অফেন্স করেছে কিনা, অফেন্স করেছি। তারপরে কি হচ্ছে, আপনার ভবিষ্যতের যে বিভিন্ন ফর্ম তৈরি করছেন, বিভিন্ন জায়গায় আবেদন করছেন, বিভিন্ন জিনিস দিতে হচ্ছে, মোবাইল নেওয়ার ক্ষেত্রে দিতে হচ্ছে, এটা ফাইন দিয়েছে আমি। এখন তো প্রচুর জিনিস আমাদের না 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 দিয়ে দেই, না দেওয়ার অবকাশটা থাকবে না কাজী আরিফ। 2 নম্বর, এটা ভয়ঙ্কর হারে দেয়া হচ্ছে, ইমপ্লিমেন্ট করা হচ্ছে। আমার মতো এটা অলমোস্ট টার্গেট করে ফেলা হয়েছে, যে আমরা ধরে নিলাম খন্দকার আশরাফকে একটা জায়গায় দায়িত্ব দেওয়া আছে, তার সঙ্গে 3 জন লোক আছে, তোমাদের বেতন তুলতে হবে, তারপরে এত টার্গেট, তাহলে তোমাদের বেতন কাটা যাবে অথবা বোনাস পাবা না। ভেরি শেমফুল দ্যাট থিংস। আমরা একটা কল নিয়ে নিচ্ছি, কল নিয়ে আবার চলে আসছি আপনাদের কাছে। কে আছে দর্শক দেখি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন ভাইয়া। আপনারা ভালো আছেন নাকি? আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। ভাই আমার একটা প্রশ্ন ছিল, আচ্ছা আমি তো সেকেন্ড টাইম বায়া, জি, আমার স্ট্যাম্প ডিউটি কত লাগবে? কত হাজারের নিচে হইলে স্ট্যাম্প ডিউটি, আর কত হাজারের উপরে হইলে একটু জানাইবেন আমার। জি, থ্যাংক ইউ। শুনতে থাকুন, অবশ্যই আপনি প্রশ্নের উত্তর পাবেন। আরিফ ভাই। আমি নাশিদ ভাই, আপনি একটু আনসার করতে পারবেন? না, আমি ইসলাম ডিউটির কোনো ধারণা নেই আমার।
সুপ্রিয় কলার, আপনি যে করেছেন সেকেন্ড টাইম আপনি যখন কিনতে যাচ্ছেন, স্টেবিলিটি ডিপেন্ড করবে আপনি কোন পরিমাণ দামের প্রপার্টি কিনছেন তার উপরে। কারণ এটার জন্য আসে কি মানে অনেক সময় চেঞ্জ হচ্ছে, গত বাজেটেও কিন্তু এই জিনিসটাকে অনেক রকম চেঞ্জ আসছে। আপনি কত দামের মধ্যে কিনছেন সেটা একটা ফ্যাক্টর। এখানে আপনি বাই টু লেটের মানে ক্যালকুলেটর একটা আছে, আপনি গুগল করে দেখতে পারেন যে বাই টু লেটের ক্ষেত্রে স্টেবিলিটি ল্যান্ড ট্যাক্স কতটুকু পর্যন্ত আপনাকে দিতে হবে। তো এটা হচ্ছে এরকম ধরেন ডাইরেক্ট এভাবে যদি বলা হয় তখন আমি হয়তো আপনাকে বলতে পারতাম, বাট তারপরে আপনাকে বলবো কাইন্ডলি একটু দেখে নেবেন গুগল করে বাই টু লেট ক্যালকুলেটর ফর সেকেন্ড টাইম প্রপার্টির জন্য। থ্যাংক ইউ সুন্দর করার জন্য, ধন্যবাদ। আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ দর্শক। দর্শক, আমি যে কথা বলছিলাম যে আমাদের যে প্রত্যেকটি অনুষ্ঠান গত 12 বছর যতগুলো অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটি চলে গেছে ইউটিউব এবং ফেসবুকে। প্লিজ, আমাদের বিভিন্ন এপিসোড বিভিন্ন টপিকস নিয়ে হয়। আপনারা কিন্তু যে কোনো টপিকসে আমরা পার্ট বাই পার্ট ইভেন আমরা দিয়ে থাকি, আপনারা কিন্তু সেখানে দেখতে পারেন। আর যারা আজকে অনুষ্ঠানটি আবার দেখতে চান, আমরা এভরি ফ্রাইডে 9:30 in the morning আমরা কিন্তু এই এনটিভি থেকে এটা রিপিট করা হয়। আশা করি অবশ্যই দেখবেন। ব্যাক টু ইউ। থ্যাংক ইউ। রশিদ ভাই, আপনার কাছে চলে আসবে একটা, আমার কাছে একটা টেক্সট আসছে, সেটা বলা হয়েছে এখানে, হোয়াট টাইপ অফ ভিসা অ্যালাউইং টু বাই দ্য প্রপার্টি ইন ইউকে। কি ধরনের ভিসা প্রয়োজন হয়? বিলেতে অবস্থানরত অনিবন্ধিত অভিবাসী, যাদেরকে ইলিগাল ইমিগ্রেন্ট বলে, আমি বলি অনিবন্ধিত অভিবাসী, তারা ব্যতিরিক্ত পৃথিবীর যে কেউ বিলেতে বাড়ি কিনতে পারবেন। আজ বাংলাদেশে বিত্তবান কেউ আছেন, হন্ডুরাসে আছেন, বুরুন্ডিতে আছেন, অথবা নিউ ইয়র্কে বসে আছেন, যিনি বৈধ আয়ের উৎস দেখাতে পারবেন, তিনি এদেশে বাড়ি কিনতে পারবেন। এদেশে রেসিডেন্ট হওয়ার প্রয়োজন নেই। এদেশে একজন স্টুডেন্ট বাড়ি কিনতে পারবেন, যিনি তিনি দিতে পারেন। প্রচুর স্টুডেন্ট আছেন বাবা মার পয়সায় বাড়ি কিনে থাকছেন, মিডল ইস্টের লোকরা থাকছে, বাংলাদেশের লোকও থাকছে, এমন না যে আপনি জানেন না, আপনারও এরকম আছে, ধনাঢ্য ব্যক্তির সন্তানরা থাকছে। এদেশে অ্যাসাইলাম করে রিফিউজি হিসেবে স্ট্যাটাস আছে, তারা বাড়ি কিনছে। এদেশে প্রচুর কেয়ারার বাড়ি কিনছে। আমার চ্যানেল যে অনুষ্ঠান হতো মর্গেজের, সেখানে আমরা দেখতে পাচ্ছি কেয়ারারা বাড়ি কিনছে। এখানে হাজব্যান্ড ওয়াইফ দুজন এসেছে, 26 আপনার 52,000 পাউন্ডের চাকরি করছে, 5-7,000 পাউন্ড করেছে, উত্তর লন্ডন, উত্তর বিলেতে থাকছেন, নিউ ক্যাসেল, ব্ল্যাকপুল এইসব অঞ্চলে বাড়ি কিনছেন। তো বাড়ি কেনার ক্ষেত্রে এদেশে বৈধ তো থাকছে যে ওয়ার্ল্ড থেকে যে কেউ কিনতে পারছে, দ্যাটস ডিফারেন্ট থিং। আমি আপনার কাছে একটু স্পেসিফিক ভাবে ছাত্র কিনতে পারবে, যারা এখানে ভিসা আছে, মানে তারা কে কে কিনতে পারতেছে মর্গেজ সহ, মর্গেজ ছাড়া। ক্যাশ তো ডিফারেন্ট থিং। হ্যাঁ, ক্যাশ মর্গেজ সহ, যেটা হচ্ছে হাই স্ট্রিট ব্যাংক পাবেন না, কিছু কিছু ব্যাংক দিচ্ছে, যাদের ইন্টারেস্ট রেটটা বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে আপনি পাচ্ছেন, এটা না যে ওপেন মার্কেটে পাচ্ছেন। এবং ওখানে বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে মর্গেজ অ্যাডভাইজার এটা ম্যানেজ করে দিচ্ছে। দেখা যাচ্ছে যে আপনার তারা 4 পাচ্ছে, কেউ 4.5 পাচ্ছে, কেউ 5 পাচ্ছে, তারা 5 পাচ্ছে না, 5.5 প্রশ্নই আসে না, স্যালারি ইনটু 4 পাচ্ছে, তারা ব্যবস্থা করতেছে, তারা পাচ্ছে। কিন্তু জয়েন্ট নেম আবার জয়েন্ট নেমে পাচ্ছে, পাশাপাশি জয়েন্ট নেমে পাচ্ছে, তখন আরো গ্রেডিংটা বাড়তেছে আর কি টাইম। এটা আমি যেটা মনে করি কাজী আরিফ, ডকুমেন্টেশন, যারা সাবধানী, যারা প্রথম থেকে এসে ভোটার লিস্ট দিয়েছে, কাউন্সিল ট্যাক্সে নাম ঢুকিয়ে দিয়েছে, যারা ক্রেডিট রেকর্ডটা ভালো করে ফেলেছে, তারা কিন্তু র্যাট রেসে এগিয়ে গিয়েছে। অনেকে এটা বুঝে না, অনেকে ব্যাংকে যে রিফিউজ হওয়ার পর আছে তখন কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো এই পার্টিকুলারলি এই পয়েন্টটা আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলা থাকবে, সাজেশন কি থাকবে? এটা হচ্ছে যে এই দেশটা হচ্ছে কাগজের দেশ। আপনি যখন ভিসা নিয়েছেন, আপনার চেহারা কেউ দেখেনি, পাসপোর্ট দিয়েছেন, ডকুমেন্ট দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, ইংলিশ সার্টিফিকেট দিয়েছেন, টিবিটের সার্টিফিকেট দিয়েছেন, একটা দিবেন না, ভিসা হবে না। এক্সটেনশন সময় ভিসা এক্সটেনশন হবে না। ঠিক এমনি এই দেশে বাড়ি কিনতে চাবেন, বাড়ি ভাড়া নিতে এখন একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রপার এজেন্সি বাড়ি ভাড়া দিচ্ছে না সব ডকুমেন্ট না হলে, কাজী আরিফ। মানে আমরা এজেন্সি হিসাবে এটা করতে হচ্ছে, কারণ কিন্তু যে ডকুমেন্টেশন করবে না, এদেশে দুর্বিষহ জীবন। 2 নম্বর হয়ে গেছে প্রযুক্তির উন্নয়নে বর্তমানে ডকুমেন্টেশন অত্যন্ত সহজলভ্য হয়ে যাচ্ছে। আজকে বেশিরভাগ ইউটিলিটি বিল আপনাকে পোস্টে পাঠায় না, ব্যাংক স্টেটমেন্ট পোস্টে পাঠায় না, বেশিরভাগ ইমেলে এজেন্সি আপনার এই ডকুমেন্টেশন চায়, তোমার শেয়ার কোড আপলোড করো, তোমার পাসপোর্ট আপলোড করো। তাহলে এজেন্সির যদি পোর্টাল আমি না বুঝি, আমি তো ভাড়াই পাবো না।
বাড়ি কেন তো দূরের কথা, এখন অ্যাপসে হচ্ছে। অ্যাপসের প্রশ্ন না, কারণ যে ছাত্রটা পোর্টালের মাধ্যমে ভিসা করেছে সে তো পাসপোর্ট আপলোড করেছে। Yeah. এখন তো আমি টাকা দিয়ে এজেন্টের মাধ্যমে থার্ড পার্টির মাধ্যমে করছি, আমি বুঝি নাই। এখানে ছাত্র হিসেবে এসে তো পড়াশোনা তোমার পোর্টালে করতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। এভরিথিং। হ্যাঁ, তাহলে তুমি কেন একটা বাড়ি ভাড়া নিতে পারবা না, এবং ডকুমেন্টেশন কেন রাখবা না? সে জিপিতে রেজিস্টার করেনি, সে ব্যাংক অ্যাকাউন্ট করেনি, সে পাবে না কাজী আরিফ। আজকে একই সঙ্গে দুজন এসেছেন, তো যে এসে প্রথমে এই জিনিসগুলো করে ফেলেছেন তিনি এগিয়ে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা নেগলিজেন্ট, অবহেলা করি। চিঠি দিয়েছে, জবাব দেয় নেই। 5টা ডকুমেন্ট চেয়েছে, 2টা কেন হবে না? ইনশাল্লাহ মাশাআল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ মাশাআল্লাহতে হবে না কাজী আরিফ। এই ক্ষেত্রে আমাদের ভাড়াটিয়ারা অত্যন্ত দুর্বল। বাড়ির ওরা তো লিখে দিয়েছে 17 পৃষ্ঠায় 72টা টার্ম লিখে দিয়েছে, আমি পড়ি নাই। আমি কিন্তু যখন প্রথম আসছি আমরাও পড়ি নাই, সাইন করে বাড়ি ভাড়া নিয়ে নিয়েছি। কিন্তু আমরা কি করেছি, ওই টার্মস এন্ড কন্ডিশনগুলো ব্রিচ করি নাই। আমাদের রাইট যেটা দিয়েছে সে রাইট নিতেই পারছেন না, তারা উল্টা টার্মস এন্ড কন্ডিশন ব্রিচ করে ডকুমেন্টেশন রাখছেন না। বিপদে পড়তে বাধ্য কাজী আরিফ। আশা ভাই, ব্যাক টু ইউ। আমি যে একটু জানতে চাইবো আপনার কাছে, আশা ভাই, টাইমিংটা বলবেন কতক্ষণ আছে? জি, আমাদের এটা কোয়াইট অ্যাবাউট 12 মিনিটস। ওকে, আমি আর একটা জিনিস নিতে যা মানে আমি আসবো নাশিদ ভাইয়ের কাছে। নাশিদ ভাই, ইমিগ্রেশন রুলসের প্রেক্ষাপটে যখন আমি পারচেস করলাম রেসিডেন্স হিসেবে এখানে আছি, কিন্তু আমি তখন কি পিআর পেতে পারি? জি না। ইউক্রেনে যখন রাশিয়া আক্রমণ করলো, এই আক্রমণের 1 সপ্তাহ পর ইনভেস্টমেন্ট রুটটা বন্ধ করে দেয়। একদিনের নোটিশে দুপুর 12টার সময় ঘোষণা দিয়েছে, 3টা থেকে বন্ধ, ওটাকে আর ওপেন করা হয়নি। তাহলে বাড়ি কিনে সম্পত্তি আহরণ করে যে ইমিগ্রেশন রুট সেটা বন্ধ হয়ে গিয়েছে। ইনোভেটর ফাউন্ডার একটা করা হয়েছে, যেটা পাথওয়ের মাধ্যমে যেতে হয়। এটা হাইলি ট্যালেন্টেড লোক ছাড়া কেউ পাবে না। গ্লোবাল ট্যালেন্টটাও, ওই গ্লোবাল ট্যালেন্ট তো বুঝতেই পারছেন, নামটাই গ্লোবাল ট্যালেন্ট। তাহলে প্রপার্টি কিনে বিলেতে ইমিগ্রেশনের কোনো রুট নেই। আবার কি হয়েছে, আগে যারা আসছিল বলা হচ্ছে ইনভেস্টরদের 95% ইকোনমিক মাইগ্রেন্ট। তাহলে এই দেশে ইনভেস্ট করে দেশের অর্থনীতিকে ভালো করার যে উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্যে আসেনি, টাকা পাচার করেছে। আপনার চেলসির মালিকের কথা জানেন, রোমান আব্রামোভিচ, তার মামলা এখনো চলছে। যে বলা হচ্ছে যে একটা রেজিম, রাশিয়ার পুটিনের খুব সহযোগী, তুমি টাকা নিয়ে আসছো, তোমার টাকাটা হোয়াইট করেছো, রাশিয়ানদের এখানে আসতে সাহায্য করেছো, তুমি 200 ইনভেস্টরকে আনতে সাহায্য করেছো। রাজনৈতিক বক্তব্য আছে বিলেতের পক্ষ থেকে, সবসময় বিলেত সরকার সঠিক আমি বলছি না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা সঠিক। এখন আমি আপনাকে বলবো, আপনি জানেন আপনার প্রচুর বন্ধু সুমনোধ্যায় যারা এন্টারপ্রেনার ভিসা এসেছিল, তারা একটা সুন্দর সিস্টেম করে একটা প্রোটোকল বানিয়ে ইনভেস্টমেন্ট দেখিয়ে একটা ভিসার রুটে ঢুকেছে, আইএলআর পর সব বন্ধ হয়ে গিয়েছে। তো এমন না যে আমি জানি না, আমি জানি কি হচ্ছে। বাড়ি কিনে এই দেশে যারা শিখেছে তারা কিন্তু ভালো করেছে, তারা ব্যক্তিগত ভালো করেছে, রাষ্ট্র কতটুকু ভালো করেছে আমরা জানি না। এই কারণে কি হচ্ছে কাজী আরিফ, আপনি জানেন, এই কারণে ল্যান্ডলর্ডরা সরকারের শত্রু হয়েছে। করোনার সময় কোনো সহায়তা পায়নি, মর্টগেজ দেওয়ার পর তাদের সেটা ট্যাক্সে দিতে হয়, তার ট্যাক্স রেট তাদের হাই হয়ে গিয়েছে। স্ত্রী স্বামী আনার ক্ষেত্রে যে থ্রেশহোল্ড, সেই ক্ষেত্রে থ্রেশহোল্ডে তাদের টাকা বেশি দিতে হয়, প্রতি ক্ষেত্রে তাদের ট্যাক্স এটা রেজিমটা বেড়ে যাচ্ছে। এবং টু সাম এক্সটেন্ট রেন্টার্স রাইটে আপনার বাড়ির মালিকদেরকে শত্রু বা ভিলেনের মতো একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন, দুঃখজনক, যেটা আপনার ভালো মতো ওয়াকিবহাল কাজী আরিফ। ধন্যবাদ নাশিদ রহমান ভাই, আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন আমাদের টোটাল কমিউনিটি, as not only our community, even other community as well. আপনি টোটাল জিনিসটাকে সাম আপ করলেন এত সুন্দরভাবে অন দ্যাট পার্টিকুলার পয়েন্ট, যে আমাদের সবারই এই জিনিসগুলো জানা দরকার। আমি চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। থ্যাংক ইউ আশা ভাই। সুপ্রিয় দর্শক, আমি চেষ্টা করছি আপনাদেরকে, মানে আমাদের যে গেস্ট আছেন, আমারও মানে ভালো ফিল্ড, তো আমি চেষ্টা করছি প্রশ্ন করে তার কাছ থেকে বের করে আনার জন্য, যদিও আমাকে কোনো প্রশ্ন করছেন না ভাইয়া। প্রশ্ন আছে, প্রশ্ন আছে। আপনি যখন এই ভাড়াটিয়ার কাছে ডকুমেন্ট চান, আপনার কেমন বেগ পোহাতে হয় এই ডকুমেন্টগুলো পাওয়ার ক্ষেত্রে? এক্সেলেন্ট। এটা আসলে কি যে মানে
সিস্টেমে ল যেগুলো মানে কমপ্লায়েন্সেসগুলো আসছে, হ্যাঁ, তারপরে আছে না আপনার ব্যাড এক্সপিরিয়েন্সগুলোকে কাজে লাগিয়ে করার ক্ষেত্রে তখন মানে মোর হার্ডার হয়ে আসছে, জি, মোর হার্ডার হয়ে আসছে। তো এখন দেখা যাচ্ছে কি যে একটা বাসা মানে ভাড়া নেওয়ার ক্ষেত্রে এই কমপ্লায়েন্সেস চেকগুলো করা, তার প্রতিটা ডাটা ইনফরমেশন এগুলো শুধু নিয়ে করলে হয় না, এগুলো আবার ল্যান্ডলর্ডের কাছে অথরাইজেশন বিষয় থাকে অনেক সময়। Absolutely. হ্যাঁ, এটা অনেক সময় আসলে 1-to-1 ল্যান্ডলর্ডের এক একটা ডিল আমরা করি এনিওয়ে। তো সেই ক্ষেত্রে তখন তাকে এরকম দিতে হবে। এখানে আপনার যেটা আছে যে আমি দেখা গেলো বাসা নিচ্ছি, কিন্তু এখানে ল আছে আপনার অনেক জায়গাতেই যে কজন থাকতে পারবে, হাউস হোল্ড কতজন, সো মেনি ফ্যাক্টরস আর দেয়ার। এখন সেখানে এই নতুন নতুন লগুলোকে আরো বেশি হার্ডার করার প্রেক্ষাপটে কিন্তু অনেক কিছু আসছে যে ইউ নট গেটিং সামটাইম গুড টেনেন্ট অ্যাজ ওয়েল। এখন যদি আপনার প্রাইস থাকে এরকম ধরনের, অনেক সময় পুশ থাকে ল্যান্ডলর্ডের কাছ থেকে, তো এগুলো আমরা অনেকভাবে অন্যরকম ফেস করি, তাই না? হার্ড, বাট তখন হচ্ছে কি যে নাও ডেজ ইজ লাইক ওই কিছুক্ষণ আগে যে কথা বলতেছিলেন যে সিস্টেমে এখন চলে আসছে অন্যরকম অনলাইনের যুগ বলেন, ডিজিটাল যুগের প্রেক্ষাপটে এই যে আপনার নামে সিসিজে আছে কি না, আমরা যখন টেনেন্টস কী বলে রেফারেন্স চেকগুলো করি কম্প্রিহেন্সিভ সব কিছু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে কি যে এ পারছে না, আর একজন গ্যারান্টর হিসেবে আসছে পাশাপাশি সাইড বাই সাইড সাপোর্ট করার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু এই গ্যারান্টরের পার্টটাকে কিন্তু ভালো করে চেক করতে হচ্ছে অ্যাজ এ কম্প্রিহেন্সিভ ক্রেডিট চেক অ্যাজ ওয়েল অ্যাজ। তো এখন এটা কোনো এজেন্সি এভাবে করছে, কোনো এজেন্সি করছে না, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট সামটাইম আসে যেটা নতুন যেটা ল মানে আসছে সেটা হচ্ছে এই ইনফরমেশন আইসিও যেটা, হ্যাঁ, এটা এখন ল্যান্ডলর্ডকে করতে হবে। ল্যান্ডলর্ড পার্সোনাল ডাটা যেহেতু রাখছেন, হ্যাঁ, ওটাকে তাকে মানে লিগ্যালভাবে করতে হচ্ছে। মানে এখন দেখা যাচ্ছে কি যে আপনি এজেন্সি আছে একরকম, আর অনেক ল্যান্ডলর্ড আছেন যারা নিজে নিজে ম্যানেজ করছেন, অনেক কিছুই জানেন না, যে নিজে নিজে ম্যানেজ করছেন। তখন দেখা তখন পরে যখন সাফার করছেন কোনো ক্ষেত্রে, তখন দেখা যাচ্ছে কি যে উনি বুঝতে পারছেন। আবার অনেকে দেখেও আমার অনেক কিছু করছেন না, সেটা ভ্যারাইটি টাইপ অফ থিংস আর অ্যারাউন্ড দেয়ার। একটি প্রশ্ন করবো আপনাকে, এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এক পরিচিত বেশ কয়েকটা বাড়ির মালিক, সে বলছো আমার কোনো অধিকার নেই, কেন আমি টিএসএস রাখতে চাই না, আমি স্টিরিও পেন বা কালো রাখতে চাই না, আইনে আমাকে আটকায় দিচ্ছে, আমি নো টিএসএস বলতে পারবো না, আমি স্টিরিও বা কালো লোক নিতে পারবো এটা আমি বলতে পারবো না, আমাকে যে আসবে তাকে নিতে হবে। এখন আগে তো এই ধরনের না বলতে পারতো, আইনে তো এটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এবং এটা করলে বাড়ির মালিকেরও ফাইন হবে। এই অসুবিধাটা আপনারা কিভাবে উত্তরণ করেন যখন একটা বাড়ি পাচ্ছেন, মালিক বলছে আমি একে দিব না, ওকে দিব না, আপনি এটাকে কিভাবে অ্যাড্রেস করেন? কাজে এটা খুব কঠিন, খুবই কঠিন জিনিস। আপনার অনেক সময় মানে ওই এই বিষয়টা খুব সাফার করি ডিফারেন্ট অ্যাঙ্গেল। কারণ কি আস্তে আপনি যে কথা বলছেন যে ডিএসএস নিতে পারবে না, ডিএসএস হলে আবার যখন অ্যালাউ করছে গ্যারান্টার থাকতে হবে, জি, সেই গ্যারান্টার সাথে কি সম্পর্ক, জি, টেনেন্সি এগ্রিমেন্ট কতজনের নামে আছে, জি, এই ধাপগুলো যে কত কঠিন টেকনিক্যাল, বিলিভ মি। অ্যাবসলিউটলি, এটা জানতে চাচ্ছি। আমরা মানে আমি ফেস করতেছি এই 22 বছরে এই প্রপার্টি লাইনের বিজনেসে এসে আমি এই জিনিসগুলো খেয়াল করছি। এভাবে আমরা বাঙালিরা কোনো সময় বলি যে বাংলা দিব না, কালো দিব না, সাদা দিব না, চলে আসতেছে। না না, বাঙালির মধ্যে ভাগ আছে, সিল্কি দিব না, নন সিল্কি দিব না, ইউরোপিয়ান দিব না, ইটালিয়ান দিব না, কত নকতা আছে আল্লাহ জানে। এটা আছে। এখন ব্যাপার হচ্ছে কি যে আপনাকে তো ওই ফরম্যাটে লিগ্যাল ভাবে থেকে তো আপনাকে করতে হচ্ছে। না, আমার প্রশ্ন হচ্ছে আপনি এটা উত্তরণ করেন কিভাবে? এটা অনেক কঠিন, এটা অনেক কঠিন, কঠিন কাজ, কঠিন কাজ। বিশেষ করে এটা বিদেশিরা মানতে বাধ্য, আইন মানতে তো বাধ্য, আইন মানতে বাধ্য। কিন্তু আপনি ব্যাপার হচ্ছে কি যে তখন হচ্ছে কি যে আপনার প্রেশার থাকতেছে ল্যান্ডলর্ডের কাছ থেকে। এখন আপনি বাঙালির কথা বাদ দেন, বিদেশি যেসব ল্যান্ডলর্ড আছে তারাও তো বলে দিচ্ছে এরকম ভাবে যে ইউ হ্যাভ টু ডু দ্যাট, দিস দ্যাট, করতে পারবা না। তখন তাকে বলা হচ্ছে ইন ফ্রেমে। এখন আমি তো, আপনি আসলেন অথবা আমি আসলাম ওই জায়গায় মানে একজন টেনেন্ট হিসেবে নেওয়ার জন্য, না না ডাটা এটা তো হবে না। যেভাবে চলছে আমাদের মনে হয় আজকে সারা রাত চলে যাবে, কেননা দর্শক খুব সুন্দরভাবে, আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, দেখি কে আছেন, আশা করি ওনার লাইনটা কেটে যায়নি। আসসালামু আলাইকুম দর্শক। ড্রপ হয়ে গেছে। আরিফ ভাই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আমার প্রশ্নটা ছিল সেটাই, উনি যেটা করে ফেলেছেন, কেননা আমি চাচ্ছিলাম যে হাউ ডু ইউ ব্যালেন্স আপ দিস থিংস। না, ব্যালেন্স আপটা আর একটা প্রশ্ন আসি। আপনি বলেছেন যে প্রায় 2 যুগ হতে চললো, 22 বছর
আপনি এই পেশাতে আছেন। আপনি যদি ধরে নেওয়া হয় যে আপনার প্রথম মিলিনিয়ামের পর যখন ব্যবসা শুরু করলেন, হ্যাঁ সরি মিলেনিয়ামের পর আচ্ছা আচ্ছা হ্যাঁ আর্লি 2000-এ শুরু করলেন আপনি, সেই সময় আর বর্তমান অবস্থাকে কিভাবে তুলনা করবেন আপনি? না, অনেক ভেরি গুড। অনেক ডিফারেন্ট। যে কথা বলছিলাম না যে ব্যাড এক্সপিরিয়েন্সকেও কিন্তু এক্সপিরিয়েন্স কার্যকরী করতে হচ্ছে। ল চেঞ্জিং এর, কমপ্লায়েন্সের, এগুলো যেভাবে আসে সব দিকে গ্রেড করা মানে ইজ রিয়েলি টাফ। বাট আধুনিক যুগে মানে ডিজিটাল যুগে অনেক কিছু আবার সহজ হয়েছে ইন ডিফারেন্ট অ্যাঙ্গলে। যেটা ওই যে কিছুক্ষণ আগে বলতেছিলাম যে ল্যান্ডলর্ডের কথা শুনতে হচ্ছে কিছু ক্ষেত্রে, আই হ্যাভ নো অপশনস সামটাইম ইন এ ডিফারেন্ট অ্যাঙ্গলে। নাহলে আপনার কি হয়ে যাবে, সেটা হচ্ছে কি যে আপনি হয়ে যাচ্ছেন একটা ডিফারেন্ট, মানে কি বলে এটাকে, হেডে আসছে না, বাট মানে জিনিসটা হচ্ছে এভাবে যে আপনি তো রাখতে হবে ল্যান্ডলর্ডকে, আবার একটা অপশন আপনার হলো না, আপনি অপশন 2, 3 অনেক সময় আছে যে একটা প্রপার্টির ক্ষেত্রে কিন্তু কয়েকটা লাইন আপ চলে আসছে, টেনেন্ট মানে অফার করে আসছে। তো সেখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তখন আপনি কি করছেন, তখন আপনি গ্রেডিং করছেন যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ফর ইউ, সামথিং লাইক দ্যাট। ছোট্ট প্রশ্ন করে শেষ করব, প্রথম যখন শুরু করলেন সবচেয়ে কম দামে কত বাসা ভাড়া দিয়েছিলেন, আর এখন সবচেয়ে কম দামে ভাড়াটা কত আছে? সুন্দর প্রশ্ন। এটা সেই 20-22 বছর আগের কাহিনী, জি। আর এখন ফার ফার ডিফারেন্স। জি, একটা বাড়ি কেনা যেরকম প্রাইস, আপনি জানেনই তো, মানে এই ইংল্যান্ডে স্পেশালি লন্ডনে রেন্ট কিভাবে কিভাবে বাড়ছে, বাড়ির দাম কেমনে কেমনে বাড়ছে, জি। ইটস এ ফার ফার ডিফারেন্স, কয়েক গুণ। খুব সংক্ষিপ্তভাবে শেষ করতে হবে তাই ভাই, আমাদের হাতে সময় নেই। সময় নেই। ওকে, জি, তার মানে কি আমাকে সময় দিচ্ছেন আনিস ভাইকে? আমি প্রথমে ভাগ করে দিন। আমি আমার গেস্টের কাছে চলে আসবো। আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি যে আবারও যে আপনি আমাদের ডাকে সবসময় সাড়া দেন, উই আর প্রিভিলেজড অ্যান্ড আপনার সবসময় শুভকামনা করি। আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে দেন। আমার মনে হয় যে আপনার লাইনে থেকে আপনি 1 মিনিটে আমাদের দর্শকদের জন্য কিছু মেসেজ দেন। দর্শক, বাংলা একটা প্রবাদ আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। সামনে ভয়ঙ্কর খারাপ দিন আসছে, রাজনৈতিক ডামাডোলে বিলেতের ইমিগ্রেন্ট, ভাড়াটিয়া, বাড়ির মালিক সবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একটাই অনুরোধ, নিজেকে সাহায্য করেন, ডকুমেন্ট রাখেন, মুখের কথা না, ইমেল করে, চিঠি দিয়ে বা অ্যাটলিস্ট টেক্সট করে আপনার বিষয়টা ওয়াকিবহাল করেন। 1, 2 নম্বর, আপনার যে অধিকার আছে সেই অধিকারের মধ্যে থাকেন। আপনাদের মধ্যে অনেকেরই একটা অভ্যাস আছে কিভাবে করে প্যাচ দিয়ে ভাড়া দেব না বা প্যাচ দিয়ে ভাড়া বাড়ায় দেব। এটা করতে গেলে আলটিমেটলি আল্লাহর কাছে আপনারা ধরা পড়ে যাবেন। নিজেকে ঠিক রাখেন, পরিবার পরিজনের সুখী শান্তিতে থাকেন, নিজের অধিকারটা বজায় রাখেন, অন্যের অধিকারটা নষ্ট করেন না। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আরিফ ভাই 30 সেকেন্ড প্লিজ। সুপ্রদর্শক, শুনতে পাচ্ছিলেন সিস্টেমে চলে যেতে হচ্ছে। আপনারা যেভাবে দেখলেন কেমন লাগছে, আপনাদের মানে মতামত ইমেল টেক্সট জানাবেন। চেষ্টা করব আগামী সপ্তাহে ইঞ্জিনিয়ারভাবে বিভিন্ন তথ্য বুলেটিন যেগুলো আমি নিয়ে আসি, নর্মালি গেস্ট থাকলে আমি আনতে পারি না, কারণ তার প্রায়োরিটি রাখতে হয়। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। লন্ডন রেড ব্রিজ থেকে আপনাদেরকে মানে কাছ থেকে বিদায় নিচ্ছি। পৃথিবীর যে প্রান্ত থেকে এখানে দেখছেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, চলে যেতে হচ্ছে, চলে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নেক্সট উইকে। আমাদের যে সবার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।